আপনার ফেভারিট বার্গার বা পিৎজাটা যখন রাইডারের মাধ্যমে আপনার হাতে এসে পৌঁছায় তখন কি কখনো ভেবেছেন এই পুরো ডেলিভারি সিস্টেমটা কিভাবে কাজ করে? এক ক্লিকেই খাবার চলে আসছে দোরগোড়ায়, কিন্তু এর পেছনের হিসাব নিকাশ কি এত সহজ? বিশ্বজুড়ে ফুড ডেলিভারি এখন $1.2 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, যেখানে গ্রাহক, রেস্টুরেন্ট আর রাইডার তিন পক্ষেরই আলাদা চ্যালেঞ্জ আছে। বাংলাদেশেও এই বাজার দ্রুত বাড়ছে, কিন্তু এখানে লাভের সমীকরণ বেশ জটিল। প্রশ্ন আছে রেস্টুরেন্টের খাবারের মান আর ফুড ডেলিভারির খরচ নিয়ে। রাইডারদের নিরাপত্তা বা এই খাতের কর বা প্রণোদনা নিয়েও খুব বেশি আলোচনা নেই। তাই সাবধানে পা ফেলতে হচ্ছে অনেক দেশি বিদেশি বিনিয়োগকারীদের। এই ব্যবসায় বাংলাদেশের ভবিষ্যৎ কি তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ফুড ডেলিভারি কোম্পানি ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব শাহনেওয়াজ মান্নান, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আপনার সাথে প্রথম আমার এভাবে সামনাসামনি কথা হচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকেও আমাকে এরকম একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ফুড ডেলিভারিটা তো বাংলাদেশে একটু নতুন ধারণা, তারপর আমরা আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই, কারণ আপনারা খুব একটা নতুন যারা না তারা তো বাংলাদেশে কাজ করছি, আপনারা সেইখান থেকে নতুন করে এখানে যাত্রা শুরু করেছেন। আমি একটু জানতে চাই, ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিটাকে আমরা দেখি গ্রো করছে, বাট আমি বলবো না এটা এখনই ম্যাচিউরড হওয়ার জায়গায় চলে এসেছে। বাট ইফ আই কনসিডার দি সার্ভিস, ইফ আই কনসিডার দি এন্টায়ার মার্কেট, তাহলে শুধুমাত্র বাংলাদেশে আপনাদের প্রতিযোগী না, বিদেশের বিভিন্ন কোম্পানির সাথে যদি আমি তুলনা করি, প্রতিবেশী দেশের কোম্পানির সাথে যদি আমি তুলনা করি, এই মার্কেটটার কতটুকু পটেনশিয়াল আপনারা দেখেন এবং কতটুকু আমরা এগিয়েছি? আগানোর ক্ষেত্রে আসি। আগানোর ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা প্রথমেই বলেছেন, আমরা এখনো আসলে গ্রোয়িং স্টেজে আছি। সো এই গ্রোয়িং স্টেজের কয়েকটা কারণে আমরা এখনো গ্রোয়িং স্টেজে আছি। বিকজ অফ আমাদের মার্কেটে যেটা আছে, সর্বপ্রথম যে আমাদের অ্যাডপশন রেট ইজ ভেরি পোর। আমাদেরকে আমরা ফুড ডেলিভারি সম্পর্কে এখনও কিন্তু অনেকেই এটা না। এখনও আপনি যদি গ্রামের দিকে আমরা দিই কিংবা মফস্বল শহরের দিকে, এখনও অনেকে ফোন কলের মাধ্যমে অর্ডার নিতে পছন্দ করে। যদিও তাদের অপশান কম, তারপরেও তারা কি করেন যে যদি দরকার হয় কিংবা এত নিয়ারেস্টে থাকে না, যার কারণে প্রয়োজন মনে করে না। সো ওই প্রয়োজনের জায়গাটা এখনও আসে নাই। বাট এটা ধীরে ধীরে ইনক্রিজ করছে, যে আমরা ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে গ্রো করারও চেষ্টা করছি এবং মার্কেটও আস্তে আস্তে গ্রো হচ্ছে। আর যদি বলেন যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের ডিফারেন্স, হ্যাঁ, এটার বড় একটা ডিফারেন্সের মধ্যে যদি বলেন সেটা হচ্ছে মার্কেট সাইজ। ওইখানকার মানুষজন এটাতে ইউজ টু, এটা তো একদিন ইউজ টু হয় না। তারা প্রথম থেকে যখন বিজনেস শুরু করেছে আস্তে আস্তে এই জিনিসটাকে গ্রো করা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি যদি বলি যে ইটস এ গ্রোয়িং স্টেজে আছে এক নাম্বার, এবং আমরা খুব দ্রুত না হলেও অদূর ভবিষ্যতে এটা একটা খুব ভালো পজিশনে ফুড মার্কেট যাবে। কারণ আলটিমেটলি দেখেন, আমরা যদি আমাদের পিছনের দিকে যাই, যে আগে কিন্তু আমাদের এই অভ্যাসটা ছিল না তখন, কিন্তু এখন আমাদের নিজেদের এতটা ব্যস্ততা বেড়েছে, আমি কিন্তু চাইলেই অফিস থেকে বের হয়ে যে লাঞ্চ করতে যেতে পারি না। সো আমাকে একটা অল্টারনেটিভ নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকেই কিন্তু ফুড ডেলিভারির চাহিদাটা থেকে এসছে এবং প্রয়োজনীয়তা চলে এসছে। এখন মানুষ যে এত জ্যামের ব্যস্ততার মধ্যে বেরোতে চায় না। সো দেখা গেছে ওই অফিসে বিকালের নাস্তাটা ঠিক আছে, বের হয়ে আনাচ্ছে অর্ডার করে। সো এই কালচারটা, এই সংস্কৃতিটা আসতে একটু টাইম লাগছে। সো এটা আসবে এবং আমরা এটাকে অবশ্যই একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। তার মানে আপনাদের কাছে মনে হচ্ছে, মানে যেহেতু অলরেডি দুটো অভিজ্ঞতা আপনাদের সামনে ছিল, একটা হচ্ছে যে যারা মার্কেটে যারা আছে তাদের অনেকেই ভালো করছে, আবার অনেক কোম্পানি সার্ভিস দিতে এসে হারিয়ে গেছে, এমন অভিজ্ঞতা হয়েছে। ফুডি তাহলে এই ইন্ডাস্ট্রিতে কেন ইনভেস্ট করলো? দেখেন, হারিয়ে গিয়েছে যেটা বলবো, হারিয়ে যাওয়ার থেকে কিন্তু লার্নিং আসে। আমরা কিন্তু ওই লার্নিং নিয়েছি যে কেন হারিয়ে গিয়েছে, ওইখান থেকে দিয়েছে। এবং মার্কেটে যদি আপনি বলেন, মার্কেটে কিন্তু একটা হিউজ গ্যাপও আছে, যেটা আমি যদি বলি প্রায়োরিটাইজেশন অফ কাস্টমার্স অ্যান্ড বোথ ফর প্রায়োরিটাইজেশন অফ আর রেস্টুরেন্টস, বোথ দিকেই কিন্তু প্রায়োরিটাইজের একটা সার্ভিস প্রায়োরিটাইজের ব্যাপার আছে। সো ওই গ্যাপের থেকেই কিন্তু পথ চলা শুরু। এবং আমরা যদি বলেন অতি কম সময়ে, কিংবা আপনারা এটা ভালো বলতে পারবেন যে আমরা কতটা গ্রো করেছি কিংবা এটাকে কতটুকু আগে নিয়ে যাচ্ছে। বাট সর্বসাকুল্যে আমি যেটা একটা জিনিসই বলবো, যে এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে সবাই মিলে একত্রিতভাবে এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা বিষয় আমার কাছে এটা খুব, আমি জানি না এটা তো লাভজনক হওয়া সম্ভব কিনা এই ব্যবসাটা, এটা নিয়ে আমার মাঝে মাঝে কনসার্ন হয়। কেন বলছি, আমার কাছে মনে হয় যে কোনো কোম্পানি আসলে কাস্টমার অ্যাকুইজিশন করতে বা নিজেদের ব্র্যান্ড বিল্ড আপ করতে এই ধরনের সার্ভিসে আসে। কেন বলছি, কারণ মানুষের অভ্যাসের জায়গাটা এখনও হয়তো ফুড ডেলিভারি খাবারটা আনিয়ে নিব শহর বাদে অন্যান্য জায়গাগুলোতে এটি হয়নি। অর্থাৎ আপনার তো মার্কেটের অপারেশন এক্সপ্যান্ড করতে হবে, কাজেই মানুষ আগের থেকে অনেক বেশি বিকল্পও পাচ্ছে। আপনারা আসলে মানুষের
চাহিদার ক্ষেত্রে বা মানুষের যে প্রতিদিনের খাবারের খাদ্যাভ্যাস, সেটার সাথে যদি আমি একটু কম্পেয়ার করি, মানুষ আসলে কতটা অ্যাডপ্ট করছে এই জিনিসটাকে? আপনি বলছেন গ্রোয়িং মার্কেট, কিন্তু সেটা কি আসলে শুধু শহর কেন্দ্রিক নাকি প্রান্তিক পর্যায়ে বা ঢাকার বাইরেও হচ্ছে? গুড কোশ্চেন। আমি যদি বলি আপনাকে যে হ্যাঁ, আগে এটা শহর কেন্দ্রিক ছিল, যদি আপনি বলেন ঢাকা কেন্দ্রিক ছিল। এখন কিন্তু চিটাগাং বলেন, সিলেট বলেন, রাজশাহী বলেন, রিসেন্ট টাইমে আপনি যদি বলেন জেলা শহরগুলিতেও অনেক অ্যাডপশন বেড়েছে এটার। এই অ্যাডপশন বাড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করে এসেছি তাদের একটা বড় অবদান আছে। যারা প্রিভিয়াসলিও কাজ করে চলে গিয়েছে তাদের যেমন একটা অবদান আছে, যারা প্রেজেন্টলি কাজ করেছে এবং যারা শুরু থেকে কাজ করছে সবার একটা অবদান আছে, যার কারণে আস্তে 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 জিনিসটাকে গ্রো করছে। দ্বিতীয়টা যেটা বললেন যে প্রফিটেবিলিটি, অবশ্যই প্রফিটেবিলিটি আছে। প্রফিটেবিলিটি হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে এটাকে সবাই মনে করে যে ইউজার অ্যাকুইজিশন এবং ব্র্যান্ডিং। বিকজ দেখেন ইউজার অ্যাকুইজিশন সার্ভিসটা কি, সার্ভিসটা হচ্ছে টেক বেসিসের, এবং এটার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে আমার ইউজার, অ্যাপ ডাউনলোড বলেন, এইটাকেই আমাদের প্রায়োরিটি। সো ইনিশিয়ালি আমরা সবাই চেষ্টা করি আমার ইউজারকে সার্ভিসটা দেওয়ার আগে তো তাকে অ্যাপ ডাউনলোড করে থাকে। সো এই কারণে আমাদের ইউজার অ্যাকুইজিশন প্রায়োরিটাইজ থাকে, ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। দ্বিতীয়টা যদি ব্র্যান্ডিং, অটোমেটিক্যালি যখন আপনি ইউজার অ্যাকুইজিশনের কাজটা করবেন না, ব্র্যান্ডিংটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং যখন আপনি সার্ভিসটা ভালো দিবেন তখন ওয়ার্ড অফ মাউথেই ব্র্যান্ডিংটা অটোমেটিক্যালি আসবে। যার কারণেই কিন্তু যে কোনো, আমি যদি বলেন ফুড ডেলিভারি, যে আমরা সবসময় বলি যে এটা হয়তো বা ইউজার অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ডের কারণটা কিন্তু আসলে অ্যান্সারটা যদি বলেন এইটা। আর প্রফিটেবিলিটির জন্য, প্রফিটেবিলিটি অবশ্যই করা যাবে। এইটার জন্য এখনকার যুগে আসলে অনেকগুলি, আমাদের কাছে এখন অনেক ডেটা আছে, আমরা ডেটা নিয়ে এখন কাজ করি। আমরা এখন অপটিমাইজ করতে পারি, অপারেশনাল অপটিমাইজেশনে আনতে পারি। আমরা এখন এআই সার্ভিসের মাধ্যমে কখন কোন জায়গাটায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কাজটাকে ব্যালেন্সিং করতে পারি। সো এটাকে প্রফিটেবিলিটি আনা যাবে। বাট হ্যাঁ, একেবারে ডে ওয়ান থেকে তো আসলে প্রফিটেবিলিটি আনা সম্ভব না, বাট ডেফিনেটলি এটাকে প্রফিটেবিলিটি আনা পসিবল। আমি যদি একটু প্রান্তিক পর্যায়ে যাই, এমন আমি দেখেছি যে খুব প্রান্তিক পর্যায়ে অনেক ধরনের ফুড ডেলিভারি সার্ভিস ছিল, এখন আবার তারা সেখান থেকে সরে সরে একটু কেন্দ্রের দিকে চলে আসে। আমি জেলা শহরের কথাগুলো বলছি, যে তারা হয়তো উপজেলা পর্যায়ে চলে গিয়েছিলেন, আবার তারা সেখান থেকে চলে আসলেন। শহর এবং আমি যদি প্রান্তিক পর্যায়ের সাথে তুলনা করি, ফুডের মানে অর্ডারের ক্ষেত্রে আপনারা কতটা মানে তারতম্য দেখেন? আসলে এটা কি আসলে আকাশ কুসুম পার্থক্য নাকি খুবই কম? আমি একটা একটা করে আসি। যদি বলি ফার্স্টে, আমি যদি বিভাগীয় শহর থেকে জেলা শহরের তুলনা করি, এটাকে আমরা যদি পার্সেন্টেন্সে নিয়ে আসি, এইটাকে যদি আপনি বলেন তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের বিভাগীয় শহরে এটা 70%, অ্যান্ড আমরা পার্শ্ববর্তী মানে ঢাকাকে যদি আমরা 70% দিই, আদার সিটিগুলিকে কিংবা চিরাংকে দেবো 20%। এইভাবে আমি পার্সেন্টেজকে বলি। এবার যদি আপনি প্রান্তিকের বলেন, সেই ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে আসলেই আকাশ পাতাল তফাৎ। এখনো পর্যন্ত এই অ্যাডপশনটা আসে নাই। আমি আপনাকে যদি প্রথমেই যেমনটা বললাম যে যেটা ছিল যে এখনো মানুষ না আসলে মানে বাসার ডিস্টেন্সটা রেস্টুরেন্টের ডিস্টেন্সগুলি এত নিয়ারেস্ট হয়ে থাকে না, যার কারণে ওনাদের প্রয়োজন মনে হয় না যে এটা। সো যে এখনও যে তারা ইউজ টু যেটা নিয়ে আসছে, কিংবা ওই দোকানের মালিকের সাথে বন্ধুত্ব আছে, ফোন করে বলছে যে আমার বাসায় এটা লাগবে, একটু পাঠিয়ে দেন। আরেকটা জিনিস যদি বলেন তাহলে কুজিন ভিত্তিক যেটা আছে, ওই আমরা যেমন শহর ভিত্তিক কিংবা জেলা ভিত্তিকে যেমন বার্গার, পিৎজা, এই জিনিসটা যে প্রচলনটা আছে, কিংবা ফাস্ট ফুডের, সোজা কথায় যদি আমরা বলি ফাস্ট ফুডের, এটা কিন্তু এখনো প্রান্তিক পর্যায়ে ওইটা নাই। এখনো কিন্তু প্রান্তিক পর্যায়ে মেজরিটি পার্সেন্টেজ কিন্তু পপুলারের দিক দিয়ে দেখবেন যে মিষ্টির দোকানগুলিই কিন্তু আসলে, আপনি ফুডের ক্ষেত্রে যদি আপনি বেছে নিতে যান দেখবেন যে মিষ্টির দোকান এবং দু একটা আপনি বেকারি পাবেন। এছাড়া কিন্তু আপনি কোনো রকম ফাস্টফুডের এখন দোকান কিন্তু এখনো আমরা গ্রো করতে পারি না, বিকজ এটার চাহিদাই এখনো পর্যন্ত তৈরি হয়। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা কাস্টমার, যারা বিভিন্ন সময় অর্ডার দিচ্ছেন, আপনারা সাবস্ক্রিপশনের কথা বলছেন, ডিসকাউন্টের কথা বলছেন, এক্সক্লুসিভ মেম্বারশিপের কথা বলছেন, এগুলো আসলে কতটা কার্যকর হচ্ছে বাজারের ক্ষেত্রে সেটা জানতে চাই। অনেককে আমি দেখেছি আপনাদের কাস্টমারদের, আমি নিজেও অনেক প্ল্যাটফর্মের ইউজার, যে অফার ছাড়া কেউ আসলে খাবারটা অর্ডারই করতে চায় না। কাজে কন্টিনিউয়াসলি আমি দেখেছি যে সব মানে সার্ভিস যারা আপনারা দিচ্ছেন সবাই কোনো না কোনো একটা অফার সবসময় রাখতেই হচ্ছে। এই অভিজ্ঞতাটা আসলে কেমন? কাস্টমার আসলে কি দেখে আপনাদেরকে অর্ডার করে সেটা জানতে চাই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে রেস্টুরেন্টের খাবারের দাম এবং মেনু এবং অ্যাপের খাবারের দাম এবং মেনুর ভিতরে অনেক ক্ষেত্রেই পার্থক্য দেখা যায়, এটা কেন হয়? আচ্ছা, কয়েকটি জিনিস পড়ে। ফার্স্টে যদি বলেন অফারের ক্ষেত্রে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, সাবস্ক্রিপশন এইটা আসলে বেনিফিটেড কাদের জন্য সর্বপ্রথম আসে। সাবস্ক্রিপশন নেয় কিন্তু যারা হচ্ছে রেগুলার বেসিসে হয়, সে যেহেতু প্রত্যেকটা দিন তার দুপুরে খাবার লাগছে কিংবা বিকালে লাগছে কিংবা ফ্রিকুয়েন্টলি সপ্তাহে 2 থেকে 3 দিন নিচ্ছে, এই ধরনের যারা ইউজার আছে তারা বেছে নেয় হচ্ছে সাবস্ক্রিপশনটাকে। আর সাবস্ক্রিপশন বেছে নেওয়ার কারণটাই হচ্ছে তার ইকোনমিক্যাল
ব্যালেন্সিংয়ের জন্য বলতে পারেন, কিংবা খরচ কমানোর একটা ইয়েতে থাকে। কারণ আমরা যখন এই বেনিফিটসগুলি দিয়ে থাকি তাদের জন্য দেখা গেছে দেখবেন যে ডেলিভারি চার্জটা কম থাকে, একটা ফ্রি ডেলিভারি, একটা সিলেক্টেড একটা পার্সেন্টেজ একটা ফ্রি ডেলিভারি পেয়ে থাকে। সো আমরা প্রায়োরিটাইজ সার্ভিস দিয়ে থাকি তাদের জন্য। সো দ্যাটস ওয়াই তারা সাবস্ক্রিপশনটাকে বেছে নেয় এবং সাবস্ক্রিপশনটাকে কার্যকর ভূমিকা এই ক্ষেত্রে আমি বলবো যে কাজ করে। বেনিফিটসগুলির জন্যই নর্মালি কাজ করে। অফারের ক্ষেত্রে যেটা বলেন, আমরা যেমন এখন কিন্তু গ্রোয়িং স্টেজেই আছি। সো আমি আপনাকে ইউজ টু করার জন্য আমাকে এমন কিছু প্রভাব দিতে হবে যেটার মাধ্যমে আপনি আমার সার্ভিসটাকে গ্রহণ করবেন। সো সার্ভিসটাকে গ্রহণ করতে হলে আপনাকে আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কি অপশন আছে? আমাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে, যে আপনি যদি দেখেন যে আমার বাড়ির পাশের খাবারটাতে আপনি নিজে হেঁটে যেয়ে নিয়ে আসতে পাচ্ছেন যে 100 টাকায়, সো ঠিক আছে, আমি ওখানে যদি আপনাকে একটা 20% কিংবা 15% অথবা কোনো পার্সেন্টেজ না দিয়ে কোনো একটা অফ দিয়ে থাকি, আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে সেই জিনিসটাকে অ্যাড করে নিয়ে আপনি নিজে হেঁটে যাচ্ছেন। সো এটাকে আমরা একটা এক্সপেন্স কস্ট হিসেবে বলতে পারেন, মার্কেটিং কস্ট হিসেবে ধরছি। বাট এর মানে কিন্তু এই নয় যে হচ্ছে শুধু অফার দেখলেই কাস্টমাররা কারেন্টলি অর্ডার করছে। এখন কিন্তু আমাদের চাহিদার অপশন চলে এসছে, এখন কিন্তু আমাদের প্রয়োজনীয়তা চলে এসছে। এখন এরকম অনেক কাস্টমার আছে আমার ইয়েতে, যারা আমি দেখি যে কখনো তারা প্রোমো কোড ইউজ করে না, অফার দিলেও তারা অফার রেস্টুরেন্টকে এটা বেছে নিবে না। একটা যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন যে আপনার 10,000 15,000 রেস্টুরেন্ট আছে, আসলে সবগুলিতে কিন্তু আমাদের অফার চলে না। সিলেক্টেড রেস্টুরেন্টগুলিতে চলে, সিলেক্টেড সেশনে চলে, সিলেক্টেড ফেস্টিভ্যালে চলে। সো এই জিনিসগুলির উপরেই আসলে কিন্তু অফারগুলি অ্যাক্টিভ থাকে। দ্বিতীয়টা আপনি আমাকে লাস্ট কোশ্চেন করেছিলেন যে কেন রেস্টুরেন্টের খাবারের দাম এবং অ্যাপের মেনুর খাবারের দামের মধ্যে পার্থক্য আছে? খাবারের ধরনেও তারতম্য আছে। খাবারের ধরনেও তারতম্য আছে। আচ্ছা, সো আমি ফার্স্টেরটায় আসি যে কেন প্রাইজিংয়ের ক্ষেত্রে আসে। প্রাইজিংয়ের ক্ষেত্রে যদি বলেন যে আমরা আমাদের ইন্ডিয়ার থেকে ট্রাই করেছি যে 100% এটাকে টেবিল মেনু যেটা বলেন, রেস্টুরেন্টের মেনুকে টেবিল মেনুকে রাখার ট্রাই করেছি ফুডি, প্রথম থেকেই করাচ্ছি করছে। আমাদের কিছু ক্ষেত্রে আমরা পারি নাই, 1%-এর মতো আমরা রেস্টুরেন্ট বলবো 1%। কেন পারি নাই? এই ক্ষেত্রে ওনারাই ডিক্লেয়ার করে দিয়েছে, ভাইয়া আমাদের রেস্টুরেন্ট প্রাইস ইজ আপনার রেস্টুরেন্ট প্রাইস অ্যান্ড অনলাইন প্রাইস ইজ ডিফারেন্ট। কারণ আমার যে প্রফিট মার্জিন কিংবা ওই রেস্টুরেন্টগুলি এরকম ছোটো সাইজের কিংবা এমন পপুলার রেস্টুরেন্ট, আসলে ওনারা মানে ইনহাউসে সার্ভ করতে গেলে ওনাদের প্রবলেম হয় যে এত বেশি রাশ থাকে কিংবা এটা, এবং এত জনপ্রিয় সেই রেস্টুরেন্টগুলি। সো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে অফার করে যে ভাই আমাদের যেহেতু আপনার ওইখানে দেওয়ার জন্য আমাকে একটা এক্সট্রা প্যাকেজিং কস্ট লাগবে, আপনাদের একটা যেহেতু আমরা একটা কমিশন পার্সেন্টেজ নিয়ে কাজ করি যেটাকে বলি আমরা, সো সেইখানেও আপনার একটা চার্জ দেওয়া লাগবে। সো এই ক্ষেত্রে ভাইয়া আমাদের প্রাইজিংটা, আমরা অনলাইন প্রাইজিংটা ডিফারেন্ট করে দিব। সো এবং এটা তাদের কাছ থেকে ডিক্লারেশন লেটারই থাকে যে ওনারাই এটা প্রোভাইড করে। এটা এমন না যে কোম্পানি নিজেই এটা করেছে। এবং তার কিছু কিছু রেস্টুরেন্ট আপনি গেলে দেখলেও পাবেন যে রেস্টুরেন্টের তালিকা, ইনহাউস তালিকা এটা, এবং অনলাইন তালিকা ডিফারেন্ট। সো এই কারণে একটা তারতম্য আছে। খাবারের যেটা আপনি যদি বলেন যে কম বেশির ক্ষেত্রে আসলে আমরা যদি আমি একেবারে নর্মালভাবে যদি বলি, দেখেন বাসায় যখন বেড়ে খেতে যেয়ে আপনি কাউকে দিতে যাবেন, তখন আপনি ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু কোনোটা পাত্রে কম পড়ে যায়, হয় না? হয়েই থাকে যে আমরা নর্মালি এটাতে। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে অপারেশনে যারা থাকেন, যারা এই প্যাকেজিং করে থাকেন, এটা করে থাকেন, অনেক সময় তাদের ইচ্ছার বিরুদ্ধেও হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে লাস্ট পর্যায়ে এমন একটা অর্ডার এসছে যে কোয়ান্টিটিটা না দিলে আমার অর্ডারটা ক্যান্সেলও হবে, সো ওই খাবারটাকে সে ওইটাকে দিয়ে দিয়েছে, দেখা গেছে ওই সময় পরিমাণে হয়তো বা কম পড়েছে। সো এই কারণে কয়েকটা রিজন আছে এটা। তো আমরা এই ক্ষেত্রে আমাদের জন্য, কাস্টমারদের জন্য আমরা যেটা করে থাকি, আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে বলে থাকি যে অবশ্যই আমাদেরকে সাথে সাথে জানানোর জন্য, এবং আমাদের এটার জন্য প্রত্যেকটা চ্যানেল ওপেন আছে। যখন জানাবেন আমরা রেস্টুরেন্টের সাথে কথা বলে এটাকে আমরা রিপ্লেস কিংবা যেভাবেই হোক সেটা করার চেষ্টা করি। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, তারপর আমরা একটা বিরতি নেব। সেটা হচ্ছে যে ধরুন কাস্টমার এন্ডে যখন অভিযোগগুলো আসে, অনেক ধরনের অভিযোগ আসে, রেস্টুরেন্টের এন্ডের থেকে অভিযোগ আসে, রাইডারদের ক্ষেত্রে অনেক অভিযোগ আসে। রেস্টুরেন্টে তো আমার নিজেরই একবার অভিজ্ঞতা হয়েছে, যেই খাবারটা আমাকে দিয়েছিল সেই খাবারটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। দিনের শেষ মুহূর্তে তারা যখন দিয়েছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে অবশ্য সেই খাবার আমাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, বাট আই হ্যাড দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগগুলো আপনারা কত দ্রুত অ্যাড্রেস করতে পারেন, এবং তখন আপনারা রেস্টুরেন্টগুলোর সহায়তা পান কিনা? জি, এই ভেরি গুড কোয়েশ্চেন।
এইটা আসলে ভাইয়া আমাদের পার ডে, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে, এটা যে কম বেশি এরকম পাওয়া হয় যে এটা। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের সহযোগিতা পাই। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের সার্ভিসটা অতি দ্রুত সময়ের মধ্যে সম্পাদন করতে হয় এবং একটা কমপ্লেন জেনারেট করার পরে আমরা ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যেই সার্ভিসটাকে সলভ করার ট্রাই করে থাকি। ইনকেস যদি কোনো কারণে পসিবল না হয়, দেন আমরা এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের এটাকে প্রায়োরিটাইজ ভাবে নিয়ে থাকি এবং সলভ করে দেওয়ার ট্রাই করে থাকি। রেস্টুরেন্টের অবশ্যই সহযোগিতা আছে। যদি রেস্টুরেন্ট ধরুন মানে ভালো খাবারটা দিল না, ইচ্ছাকৃতভাবে খারাপ খাবারটা দিল, ওদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন? অবশ্যই আমরা এটাকে আমরা যেটা করে থাকি, যেহেতু আমি প্রথমেই বলেছি আমরা ডেটা নিয়ে অনেক কাজ করে থাকি। এই ডেটাগুলি কিন্তু আমাদের কাছে থাকে যে XYZ রেস্টুরেন্ট এইরকম লাস্ট 7 দিনে এরকম কয়টা কমপ্লেন আমরা এখান থেকে জেনারেট করেছি, তার মানে কি এটা ইন্টেনশনালি হয়ে থাকে। সো আমরা তাকে ফার্স্ট অফ অল তাকে একটা ওয়ার্নিং দিয়ে থাকি। আদারওয়াইজ যখন এটা না হয়, দেন উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম। আমাদের অ্যাকশন বলতে তো আমরা তো আসলে ওইভাবে অ্যাকশন নিতে পারি না। আমাদের অ্যাকশনের ক্ষেত্রে দেখা গিয়েছে আমরা টেম্পোরারি রেস্টুরেন্টটাকে ওনাদের সাথে বলে কারণগুলি দেখিয়ে আমরা ওনাদেরকে বলে যে আমরা আপাতত বন্ধ রাখলাম আপনারটা। মানে আপনারা তাদের সাথে পার্টনারশিপটা কিছু সময়ের জন্য বন্ধ কিছু সময় বিরত রাখি টেম্পোরারি, এবং তাকে আমরা প্রথমেই বললাম, প্রথমে আমরা একটা আমরা প্রথমে যেই ডেটা থাকে ওই ডেটা অনুযায়ী তাদেরকে আমরা একটা ওয়ার্নিং এর মতোই বলে থাকি কিংবা ইনফর্ম করে থাকি। ইটস নট ওয়ার্নিং, এটা আমরা ইনফর্ম করে থাকি যে এটাকে ক্রমাগতভাবে হচ্ছে, মালিককে জানানো হয়ে থাকে যদি আসলেই তার ইন্ডের থেকে হচ্ছে কিনা, সে তার অগোচরে হচ্ছে কিনা, সে যাতে সে ইনফর্ম থাকে ব্যাপারটা। ওকে, আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ফুড ডেলিভারি নিয়ে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, একটা বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান। আমরা যদি বাংলাদেশের রেস্টুরেন্টের গ্রোথের কথা দেখি, আপনি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন, গত 7-8 বছরের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির একটা বুম হয়েছে। কোভিডের আগের থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম, যদিও কোভিডে কিছুটা স্থিরিত হয়ে গিয়েছিল, কিন্তু রেস্টুরেন্ট কিন্তু জায়গায় জায়গায় হয়ে গিয়েছে। আপনারা যে প্ল্যাটফর্মগুলো দিচ্ছেন, এই প্ল্যাটফর্মগুলো আসলে ছোট বা মাঝারি রেস্টুরেন্টগুলোকে বা হোম শেফ যারা আছে তাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, এটা একটা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখি যে অনেক জায়গায় এখন রেস্টুরেন্টও খুলছে না, তারা ক্লাউড কিচেন করছে, অর্থাৎ দে উইল জাস্ট কুক দ্য ফুড অ্যান্ড ডেলিভার টু দি পার্টিকুলার কাস্টমার। এই ক্লাউড কিচেনের ধারণাগুলো আসলে কতটা জনপ্রিয় হচ্ছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট এখন আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি তারা নিজেরাই নিজেদের ক্লাউড কিচেন দিয়ে দিয়েছে। তো এই চর্চাগুলো বা অভিজ্ঞতাগুলো আসলে কেমন? ওকে, ক্ষুদ্র মাঝারি যেটা বলা হয়েছে, এটা গ্রোয়িং এর ক্ষেত্রে, ফুড ডেলিভারির ক্ষেত্রে আসলেই ফুড ডেলিভারি কোম্পানিগুলি অনেক বেশি সাপোর্টিভ হয়ে থাকে। তো কিভাবে সাপোর্টিভ হয়ে থাকে? ফার্স্ট অফ অল, যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করি, ওনাদেরকে কোন মেনুটা আমরা মেনু প্রায়োরিটাইজিং ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে দিয়ে থাকি। যে একটা রেস্টুরেন্টে আসলে সবগুলি মেনু 20% 100%-এর মধ্যে 20% মেনু আসলে পপুলার হয়ে থাকে, 80% ওরকম জায়গা করে। সো আমরা এই ক্ষুদ্র মাঝারি রেস্টুরেন্টগুলির ক্ষেত্রে ওই পপুলার যে মেনুগুলি, ওনার যেই জিনিসগুলিতে সেল করবে, এই ডেটাগুলি দিয়ে, ডেটা অ্যানালিটিক্স দিয়ে অনেক বেশি সহযোগিতা করে থাকি। এবং বিসাইডস দিস ওনাদেরকে আমাদের যেহেতু ওনারা মাঝারি ইয়েতে, তো সেই ক্ষেত্রে আমরা এদের ক্ষেত্রে সেলফভাবে আমরা নিজেরাই যে আমাদের যে ক্যাম্প থাকে কিংবা বিজনেসের লোক যেখানে থাকে, তারা প্রতিটা ক্ষেত্রে তাদেরকে হেল্প করে থাকে গ্রো করার ক্ষেত্রে। বিকজ তারা যদি মার্কেটে গ্রো করে, আমার ইন্ডাস্ট্রি গ্রো করবে। সো এটা আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে মার্কেটগুলিকে গ্রো করানো। দ্বিতীয়টা আপনি আরেকটা বলেছেন যে ক্লাউড কিচেন স্কেলেবল। অবশ্যই ক্লাউড কিচেনের জন্য সর্বোচ্চ এটা গ্রাহকের জন্যই কিন্তু সুবিধা। একটা ফিজিক্যাল স্টোরের জন্য অনেক কিছু মেনটেন করতে হয়, এটার কস্টিং হয়ে যায়। সো দেখবেন একটা এই যার কারণে আমরা কিন্তু অনেক সময় কমপ্লেন করে থাকি কেন খাবারটার দাম এত বেশি, এত না। কারণ ওনার আনুষঙ্গিক পরোক্ষভাবে যতগুলি খরচ আছে সেটা আমাদের চোখে পড়ে না। বাট আমরা যদি এটাকে গোস্ট কিচেনে নিয়ে আসি কিংবা ক্লাউড কিচেন যেটা বলা হয়, ওই কিচেনটাকে যদি আসে, তার কস্টিং কিন্তু ওইরকমভাবে আসে না। দ্যাটস যার কারণে সে কিন্তু অনেক কম প্রাইসে ভালো মানের খাবার দিতে পারে। যার কারণে এই গোস্ট কিচেন সার্ভিসটা কিংবা এই জিনিসটা উন্নত হচ্ছে। আপনি একটা সার্টেন টাইম পরে রাত্রেবেলা আপনার সার্ভিসটা বন্ধ করে দিতে হয়, স্টোরের বলেন যে কোনো কারণেই আপনারা একটা স্টোরের একটা 24 আওয়ার্সে, বাট একটা ক্লাউড কিন্তু চাইলে 24 আওয়ার্স সার্ভিস চলতে পারে। এবং বর্তমান দৈনন্দিন চাহিদাতে কিন্তু এরকম অনেক অফিস আছে যেটা 24 ঘন্টা চলে। সো এই খাবার জায়গা ডেলিভারির ক্ষেত্রে
এই গোস্ট কিচেনগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেই ফুড ডেলিভারি সার্ভিস। আর যদি হোম শেফদের কথা বলি, তাদেরও তো এখন একটা বড় গ্রো হচ্ছে অবশ্যই আপনাদেরকে কেন্দ্র করে। হোম শেফের এটা কি আপনি এটা কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবর্তনের আরেকটা অন্যতম একটা জায়গা। এটা কিন্তু আমার মা বলেন কিংবা আমার বোন বলেন, আমার ওয়াইফ বলেন, যারা কর্মজীবী না কিংবা এটা না, সে যদি রান্না বান্নাতে খুব ভালো হয়ে থাকে, সে কিন্তু একটা প্রত্যেকের হোম শেফের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। কেউ হয়তো বিরিয়ানি অনেক ভালো পারে, কেউ হয়তো কেক অনেক ভালো পারে। সো এই সার্ভিসের জায়গা থেকেই হোম শেফের কাজটাকে এগিয়ে আসা, এবং এইখানেও আমি বলবো যে ফুড ডেলিভারি কোম্পানি ইন্ডাস্ট্রিটাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে সার্ভিসটাকে। ওকে, আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন দেখতে পাচ্ছি যে খাবার নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন হোম শেফের ক্ষেত্রে একটা পার্টিকুলার অবজারভেশন হচ্ছে যে রেস্টুরেন্টগুলো যে ধরনের সার্ভিস কুইক দিতে পারে, হোম শেফদের একটু সময় বেশি লাগে বা তারা প্রস্তুত থাকেন না। এগুলো আপনাদের চোখে পড়েছে কিনা, বা তাদেরকে এটা নিয়ে আরেকটু এক্সপার্টিস বা গ্রো করতে দেয়া যায় কিনা? গুড কোয়েশ্চেন। আমি অবশ্যই বলবো যে অবশ্যই আপনি এটা একটা ভালো একটা অবজারভেশন, যে এটা আমরা প্রতিনিয়ত করি, এবং এটাকে আসলে আমরা ডে বাই ডেটা ইমপ্রুভমেন্টের জন্য আমরা এটাকে ট্রেনিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। ওনাকে ওই যে পার্টিকুলার টাইমে কোন টাইমটাতে ওনার অর্ডারগুলি বেশি আসছে সেই জিনিসগুলিকে ওনাদেরকে আমরা ইনফর্ম করছি। ওনার পার্টিকুলার পার ডে ওয়াইজ কোন অর্ডারগুলি, কোন নাম্বারস অফ অর্ডারসগুলি যাচ্ছে, যেহেতু হোম শেফটা আসলে বাসা থেকেই প্রোভাইড করে থাকে। সো ওই প্রিপারেশনটা, যেমন রেস্টুরেন্টের যে প্রিপারেশন লেভেলটা থাকে, হোম শেফের ওই প্রিপারেশন লেভেলটা থাকে না। অ্যাকচুয়ালি এটা ওনাদের শখের বশেই কিন্তু মানুষের অনেকের হোম শেফের থেকে কাজ করে, কেউ শখের বশে কেউ করছে, কেউ তার পেশা হিসাবে এটাকে নিয়েছেন। সো দুইটার মধ্যে তারতম্য দেখেই কিন্তু সবার ক্ষেত্রে যে লেট হচ্ছে, সবার ক্ষেত্রে এই কারণেই কিন্তু হচ্ছে না। আবার কিছু জায়গায় হোম শেফে দেখবেন আমি অনেক ফাস্ট আপনি ডেলিভারি পাচ্ছেন, তার মানে কি হি অর শি ইজ ডুইং লাইক হিজ প্রফেশন। ওকে, একটা বিষয় একটু, এটা আমার এখন কৌতূহল হচ্ছে, যেহেতু আমরা রমজান মাসে বসে কথা বলছি, রোজার মাসে সবাই বলে যে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের জন্য খুব মন খারাপের সময়, আসলে কি তাই? আপনারা এই সময়টা আসলে কিভাবে কাস্টমারকে সার্ভিস দেন? সময় চেঞ্জ হয়েছে, সারাদিন খায় না। আমি বলবো সময় চেঞ্জ হয়েছে, চাহিদা চেঞ্জ হয়েছে, প্রয়োজনীয়তাও চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আসলে সেই আজ থেকে 2-3 বছরের আগের যে জিনিসটা ছিল সেই জিনিসটা নাই। এখন আমরা ইফতারির সময়ও ডেলিভারি করি, সেহরির সময়ও আমাদের ডেলিভারি করি, এবং দেখবেন যে এটা ডে বাই ডে বাড়ছে। ওই সেহরির সময় ডেলিভারি করছেন আপনারা? আমরা আমাদের সার্ভিসটা আমরা 24 আওয়ার্স সার্ভিস রেখেছি। কি ধরনের অভিজ্ঞতা হচ্ছে? কেমন মানুষ? ইফতারের সময় তো অনেক রাশ থাকে, সেটা কিভাবে সামলাচ্ছেন? রাশের ক্ষেত্রে আমাদের এটা আসলে যদি বলেন যে অপারেশনাল ইন্ডের থেকে এখানে আমরা ব্যালেন্সিং স্টাফিং ভাবে কাজ করতে হচ্ছে। ধরেন যে আমাদের যেটা করছি, আমাদের রেগুলার ম্যান পাওয়ার যেই জিনিসটা আমাদের নর্মালি, আমাদের মেন কি ফোর্স হচ্ছে রাইডাররা। সো এখানে আমাদের ফ্রিল্যান্সারের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। অনেকে যেহেতু একটা ঈদ উপলক্ষে সবাই একটা চাই বাড়তি আনন্দের সাথে ঈদ করতে, সো অনেকেই কিন্তু এই সময়টায় স্কুল কলেজ বন্ধ থাকে, কলেজগুলি নর্মালি স্কুলের বলবো না, কলেজগুলি বন্ধ থাকে, ভার্সিটি বন্ধ থাকে, এর একটা বৃহৎ অংশ আমাদের সাথে কাজ করে ফ্রিল্যান্সার নিয়ে। তো তারা যুক্ত হয়। তো একটা সার্টেন টাইম পর্যন্ত এই যে ইফতারের টাইমগুলিতে যারা আমরা এটার জন্য কাজ করার জন্য আমরা এক্সট্রা একটা বেনিফিটও প্রোভাইড করে থাকি, লাইক আমরা একটা বোনাস দিয়ে থাকি যে ওই সময় অর্ডারগুলি। সো এইভাবে আমরা বলতে পারেন যে এখন ব্যালেন্সিং করতে পেরেছি। ওকে, আমরা একটু অন্যভাবে যাই। আমি কাস্টমারদের সাথে যখন কথা বলছিলাম আপনার সাথে কথা বলার আগে, তখন তারা কিছু একটা অবজারভেশন দিল। অবজারভেশনটা আমার কাছে মনে হয়েছে যে খুব রিলেভেন্ট। সেটা হচ্ছে যে খাবারের মান, রেস্টুরেন্টের খাবার তৈরির যে ধরন এবং খাবার ওয়েস্টেজ, এই জিনিসগুলোও আপনারা আসলে কনসিডারেশনে নেন কিনা? ধরুন আপনি একটি রেস্টুরেন্টের খাবার দিয়ে দিচ্ছেন, সেই খাবারটা আসলে রেস্টুরেন্ট ঠিক মতো তৈরি করছে না, তার প্রক্রিয়া তৈরি করার বা রান্না করার জায়গাটা আসলে হেলদি না। এই জায়গাগুলো নিয়ে আপনাদের আসলে কাজ করার সুযোগ আছে কিনা? এক, দ্বিতীয়ত হচ্ছে খাবার অনেক ক্ষেত্রে ওয়েস্টেজ হয়, এগুলো একসাথে দিন শেষে ডিল করে কোনো কিছু করা যায় কিনা, প্রসেস করা যায় না বা রিসাইকেল করা যায় কিনা, এই ইনিশিয়েটিভগুলো আসলে আপনারা ভাবেন কিনা? অবশ্যই আপনি যেটা বলেছেন রেস্টুরেন্টের নিম্নমানের খাবারের, এটা এখন আমাদের প্রত্যেকটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের ক্যাম্পদেরকে, যারা আমাদের অ্যাকুইজিশন রেস্টুরেন্টের করাতে আছে, প্রত্যেকটা রেস্টুরেন্ট ভিজিট করার কথা। প্রতিটা রেস্টুরেন্ট ভিজিট করে, এই যে হোম শেফের কথা বললেন সেটাও আমরা কিন্তু ভিজিট করার আফটার ভিজিটের পরেই আমরা প্ল্যাটফর্মে ওটাকে অনবোর্ডিং বলে থাকি। সো প্ল্যাটফর্মে যেটা আমরা অনবোর্ডিং করে থাকি। সো দ্বিতীয়টা যেটা আপনার কোয়েশ্চেন, যে নিম্নমানের প্রক্রিয়াকরণে যখনই কোনো একটা ড্যামেজ ফুড কিংবা এরকম ফুড পায়, এই ফুড পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা রেস্টুরেন্টকে ইনফর্ম করি এবং এটাকে ইমিডিয়েটলি রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করে থাকি। তৃতীয় আসছেন ওয়েস্টেজের ক্ষেত্রে। ওয়েস্টেজের যেটা আছেন যে হ্যাঁ, এটা আমরা ওয়েস্টেজটা নিয়ে আমরা অবশ্যই কাজ করছি কারেন্টলি। যেটা আপনি গ্লোবালি একটা বড় একটা আছে ফুড রেস্কিউ। ওয়েস্টেজকে আমরা এখন ফুড রেস্কিউ করে
আমি ছোট করে যদি বলে থাকি যে ফুড রেস্কিউ নিয়ে আমরা এখন একটা বৃহৎ কাজ করে ফেলেছি অলরেডি। হোপফুলি আমার ইউজাররা খুব শীঘ্রই ফুডি প্ল্যাটফর্মে এই জিনিসটা দেখতে পাবে যে ফুডি ওই ওয়েস্টার্স ফুড নিয়ে একটা স্পেশাল কিছু কাস্টমারের জন্যই নিয়ে এসেছে। কিন্তু যেই রেস্টুরেন্ট, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা মানসম্মত পরিবেশে খাবার রান্না করছে না তাদেরকে আপনারা সাথে পার্টনারশিপই করছেন না, জিনিসটা কি এরকম? জি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জানতে চাই। আপনি আমি যদি মানে সরি আমি আপনাকে করার জন্য যে অবশ্যই যে আমরা অনবোর্ড করছি না, কিছু ক্ষেত্রে যে হয় না এরকম না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা যে অবস্থায় দেখে এসেছি যখন একটা পর্যায়ে যে এটা সেই পর্যায়ে নাই, তখন তারপরে কাস্টমার যদি আমরা কমপ্লেন পাই, যেটা আমরা প্রিভিয়াসলি বলেছি, আমি যদি আমাদের একটা এসওপি আছে, সেই এসওপি অনুযায়ী যখন দেখি যে একটা র্যান্ডম একটা রেস্টুরেন্টে ক্রমাগতভাবে একই কমপ্লেন আসছে, ডেফিনেটলি আমরা এটাকে রিভিজিট করি এবং এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা জানতে চাই, আমি এমন অভিজ্ঞতা শুনেছি দেখে বলছি, অনেক সময় এরকম কি হয় যে কাস্টমাররা ইচ্ছাকৃত অভিযোগ করেন? এটা তো হয়েই থাকে। কিছু হয়নি কিন্তু এরকম অভিযোগ, আমি এমন অভিজ্ঞতা হয়েছে আমার। এটা অনেকেই হয়ে থাকে, এটা আমরা প্রায়শই পেয়ে থাকি। তো সেটা আপনারা তখন কিভাবে যাচাই করেন? আসলে এই ইউজার ইজ অলওয়েজ গড রাইট, যে এই বাক্যটাই আমরা শুনে এসেছি বিজনেসের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হয় অনেক কিছুই, এবং আমরা এই ক্ষেত্রেও আমাদের ডেটা কাজ করে। এখন আমরা যখন একই কাস্টমার কতবার এরকম করেছে কিংবা একই জিনিস প্র্যাকটিস করছে, সেই জিনিসটা আমাদের কাছে থাকে। ওকে, সো সেই অনুযায়ী আমরা আমাদের রেসিপি অনুযায়ী কাজ করে থাকি। ওকে, একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন এই ওয়ার্ল্ডে কাজ করছি তখন বাংলাদেশেও আপনারা তো গ্রোয়িং ইন্ডাস্ট্রি কথা হলো, আপনারা সরকারের তরফ থেকে কোনো আলাদা সাপোর্ট চান কিনা বা কোনো পলিসি চান কিনা যেটা এই সেক্টর বা এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে আরেকটু হেল্প করবে? ট্যাক্সের ক্ষেত্রে হতে পারে, অ্যাজ ইউ আর এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। অবশ্যই আমাদের যেহেতু আমরা এখানে আসলে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট দিচ্ছি, যে ইনভেস্টমেন্টের কিন্তু প্রফিটেবিলিটি অনেক লেটে যে আসবে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সরকারি নিয়ম নীতির ক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই চাইবো, যেমন আমাদের ট্যাক্সের ক্ষেত্রে আমরা একটা ছাড় দেওয়া যায় কিনা, যেটাতে আমরা এই মার্কেটিংয়ের ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে ব্যয় করতে পারি, মার্কেটটাকে গ্রো করতে পারি। বিকজ আমরা যদি এটাকে গ্রো করতে পারি, এই ফুড ডেলিভারি, লোকাল ফুড ডেলিভারি প্ল্যাটফর্মকেই কিন্তু আমরা গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারবো, এবং গ্লোবালি যখন রিপ্রেজেন্ট করতে পারবো তখন কিন্তু এটা আমাদের বাংলাদেশেই টাকাটা আসবে। সো ডেফিনেটলি আমরা সরকারের কাছে এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে কিংবা থাকবে যেন আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে একটু ভাবে এবং এখানে আমাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কাস্টমাররা জানতে চান সার্ভিস চার্জ আর একটু কমানো সম্ভব, ডেলিভারি ফি যেটার কথা আমরা বলছি। ডেলিভারি ফি অবশ্যই আমাদেরটা তুলনামূলকভাবে কমই আছে। দেখেন আপনি গ্লোবালি যদি দেখবেন যে ডেলিভারি ফি ইজ টু হাই, এবং দে আর টেকিং সার্ভিস ফি অ্যান্ড আদার প্ল্যাটফর্ম ফি অ্যান্ড আদার থিংস। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমি মনে করি না দুই একটা কোম্পানি বাদে অন্য কেউ প্ল্যাটফর্ম ফি কিংবা সার্ভিস ফি নিচ্ছে। আর ডেলিভারি ফি যেটা আছে, আপনি যদি আমি ছোট করে কিছু বলি, সেটা ধরেন যে আমরা যদি এখন রিক্সা করে এসেই খাবারটা নিয়ে যে আপ ডাউন করতে চাই, তাতে যেই রিক্সা ভাড়াটা আসবে তার থেকে কিন্তু একটা ডেলিভারি চার্জ, এখানে আপনি ঘরে বসে আরামদায়কভাবেই খাবারটা গ্রহণ করছেন, সেটা কিন্তু অনেক কম তুলনামূলকভাবে। ওকে, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এগুলো কিন্তু ইয়াংদের পাঠানো প্রশ্ন, তারা আপনার কাছ থেকে উত্তরগুলো জানতে চাই। আমরা সেখান থেকে 10টা প্রশ্ন সিলেক্ট করি। র্যাপিড ফায়ার মিন্স দ্রুত উত্তর দেয়া, সেটা ধরে নিচ্ছি, কিন্তু আপনি চাইলে কিছুটা ভাবনারও সুযোগ পাবেন বা কিছু প্রশ্নের উত্তর চাইলে আপনি একটু বড়ও করতে পারেন, কিন্তু খুব বড় না। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনাদের প্ল্যাটফর্মে গ্রাহক সবচেয়ে বেশি কোন খাবার অর্ডার করেন? সবচেয়ে বেশি কোন খাবার অর্ডার করে? ফাস্টফুড, বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার করে সবচেয়ে বেশি বিরিয়ানি। আচ্ছা, ওকে। কোন ধরনের খাবারের ডেলিভারি প্রসেস করা সবচেয়ে কঠিন কিন্তু টাইম মতো ডেলিভার করতে হবে? পিৎজা। পিৎজা মানে কাস্টমার খুব তাড়া দেয়? কারণ তাড়া দেয়, আর এটা ডেলিভারি মেকিং টাইম মিনিমাম 25 মিনিটস। আচ্ছা, ওকে। 3 নাম্বার, ফুড ডেলিভারি ব্যবসার যে প্রতিযোগিতা, সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কম্পিটিশনের চ্যালেঞ্জ? ডেলিভারি টাইম মিট করা। অন্যের সাথে না, আমি বলবো যে কাস্টমারের চাহিদার সাথে। কাস্টমার অর্ডারটা প্লেস করার সাথে সাথেই চাই যে উইথিন 10 মিনিটস অর 15 মিনিটস তার খাবারটা আমার টেবিলে থাকুক, যেটা আসলেই আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আপনি যদি একটা পিৎজা অর্ডার করি চান, আমার পক্ষে এটা পসিবল না আপনাকে 15 মিনিটস। হ্যাঁ, মানে রোডের ডিসটেন্স তো একটা বড় বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, হ্যাঁ। পরের প্রশ্ন,
কোনটি এই ইন্ডাস্ট্রির জন্য বড় ফ্যাক্টর হবে আগামীতে? খাবারের দাম, রাইডারদের নিরাপত্তা নাকি প্রযুক্তির অ্যাডাপ্টেশন? প্রযুক্তির অ্যাডাপ্টেশন। কেন? প্রযুক্তির অ্যাডাপ্টেশন করতে আসলে আমরা এখনই আমাদের আমরা যেই টেকনোলজি ইউজ করছি এটাতে যদি প্রযুক্তির অ্যাডাপ্টেশন এত সহজেই হয়ে যেত তাহলে কিন্তু আমাদের মফস্বল এরিয়াতেও এতদিন ফুড ডেলিভারি ছড়িয়ে যেত, শুধু জেলা শহর ভিত্তিক কিংবা বিভাগীয় শহরে থাকতো না। ওকে, 5 নম্বর প্রশ্ন, অডিয়েন্স জানতে চায় ফুডিতে এমন আলাদা কি আছে যা অন্যদের নেই? স্পেশালিটি কি? ফুড ডেলিভারির পাশাপাশি ফ্লাওয়ার ডেলিভারি। ফ্লাওয়ার ডেলিভারি? আমরা ফ্লাওয়ার ডেলিভারি করে থাকি। আপনি বার্থডেতে এতদিন কেক খুব সহজে অর্ডার করতে পারছেন, কিন্তু তার প্রিয়জনকে যখন আপনি কিংবা আপনার অফিসের প্রয়োজনে যখন ফ্লাওয়ার দিতে যাবেন তাকে আবার আরেকজনকে পাঠানো লাগতো, বাট এখন আপনি এট এ টাইমে ফুডও দিতে পারবেন, ফ্লাওয়ারও দিতে পারবেন। আমাদের একটা ফ্লাওয়ার সেকশনই আছে। ওকে, 6 নম্বর প্রশ্ন, কর্মীদের জন্য, সব প্রতিষ্ঠানের জন্য, কর্মীদের জন্য সব প্রতিষ্ঠানের কোন কাজটি অবশ্যই করা উচিত? ট্রেনিং রেগুলার ভিত্তিতে সবসময় এটা রাখা দরকার, অবশ্যই রাখা উচিত। ওকে, 7 নম্বর প্রশ্ন, অফিসে ধরুন কর্মীদের মধ্যে ডিসপিউট হয়েছে, আপনি তো বস, হ্যাঁ, এই ডিসপিউট সমাধান করার সবচেয়ে সহজ কৌশল কি? সাথে সাথে আলোচনায় বসানো, তাদেরকে স্পেশালি নিজে সহ। যে কি হয়েছে বলো, কি হয়েছে বলো, না এটা তো সমস্যার সমাধান হবে না। ওকে, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অর্থ নাকি সময়? সময়। কেন? খুব কম সময় পান আপনারা? আপনি সময়ের সাথে পাল্লা দিতে পারলে অর্থ এমনি চলে আসবে। ওকে, পরের প্রশ্ন, তারা জানতে চায় আপনি কখনো প্রতিযোগী কোম্পানির অ্যাপ থেকে খাবার অর্ডার করেছেন কিনা, করে থাকলে সেটি কি? প্রায় করে থাকি। কি করেন খাবার বেশি অর্ডার? আমার ফেভারিট ফুড করে থাকি বার্গার। বার্গার। ওকে, তাহলে কি তাদেরকে একটু যাচাই করা হয় যে তারা কি করছে? শেখা হয়, অবশ্যই কম্পিটিশনদের থেকে শেখা উচিত যে তারা কি পরিবর্তন আনছে, আমি কতটাই আমি ওখানে ভুল করছি কিনা। সো জানা অবশ্যই উচিত, এটা খারাপ কিছু না। ওকে, 10 নম্বর, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেব। ধরুন হঠাৎ করে আপনার প্ল্যাটফর্মের সব রেস্টুরেন্ট একসাথে তাদের খাবারের দাম বাড়িয়ে দিলে, কিন্তু গ্রাহকরা আগের দামেই খাবার চাচ্ছেন, আপনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? রেস্টুরেন্টগুলো কিন্তু একজোট হয়ে যেতে পারে সামনে, তখন আপনারা কি করবেন? সো সেই ক্ষেত্রে আমাদেরকে উপায় নিতে হলে গেলে যেটা করা যাবে খুবই সিম্পল। আমার রেস্টুরেন্ট যখন একজোট হয়ে খাবারের দাম বাড়াবে, আমাদেরকেও তখন রেস্টুরেন্টের কাছ থেকে কমিশন পার্সেন্টেজ বাড়িয়ে হবে, যেটা ব্যালেন্সিং করে আমার ইউজারকে সার্ভাইভ করাতে হবে। ওকে ওকে, ঠিক আছে, ওকে, ফেয়ার এনাফ, স্মার্ট এনাফ। আপনার ধারণা, আমার ধারণা যারা এই র্যাপিড ফায়ারের উত্তরগুলো শুনছিল তাদের সেই উত্তরগুলো জানা হয়েছে। আমরা একটু বড় প্রশ্নের দিকে আবারও যাই। আমি একটু রাইডারদের প্রসঙ্গে আসি। রাইডাররা সবসময় একটা প্রশ্ন করেন, আমি কথা বলেছি অনেকের সাথে নিজেই, তারা অনেকে বলেন বিভিন্ন সময় আমার সাথে যখন তাদের কথা হয়, আপনি বলছিলেন যে ফ্রিল্যান্সার অনেকে থাকে, পার্ট টাইমার অনেকে থাকে, এবং তারা সবসময় তাদেরকে ফ্রিকোয়েন্ট থাকতে হয় না। আমি ধরে নিচ্ছি তারা যখন চাইলো তখনই তারা তাদের সার্ভিস শুরু করতে পারে, আবার তাদের প্রয়োজন মতো তারা নাও করতে পারে। কিন্তু তারা জানতে চায় যদি তারা এটাকে সিরিয়াসলি করেন, এই রাইডার প্রফেশনটার অ্যাকসেপ্টেন্স কতটা বাড়লো, এক, দ্বিতীয়ত হচ্ছে তাদের ক্যারিয়ারের গ্রোথের সুযোগ ফার্দার আর আছে কিনা, নাকি তারা সবসময় রাইডারই থেকে যাবে? আপনারা কি কোনো আলাদা ইনিশিয়েটিভ নেন? অবশ্যই আমরা নিয়ে থাকি। আমি যদি বলি আমার এই যে পার্ট টাইমার কিংবা ফ্রিল্যান্সার যে রাইডারগুলি আছে, আমরা স্লট ভিত্তিকে শিফট আমরা সার্কুলার করে থাকি। সো ওই শিফটগুলি তারা পিক করে, সেই অনুযায়ী তার পছন্দ মতো শিফট নিয়ে সে তারা কাজ করে। এক নম্বরে যেটা হয়, এই মেজরিটি পার্সেন্টই কিন্তু এখন যারা কাজ করে তাদের অনেকেই স্টুডেন্ট, তারা পড়াশোনা করছে, কেউ অনার্সের পড়াশোনা করছেন, কেউ মাস্টার্সের স্টুডেন্ট আছে, এমনও আছে যারা কাজ করছেন এটার মাঝে। সো এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা একরকম গ্রুমিং করছি। তারা কিন্তু ফিল্ড লেভেলে যখন কাজ করছে তারা কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে সার্ভিসটা সম্পর্কে, এই টেক সম্পর্কে তারা কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে। সো পরবর্তীতে যারা যখন এডুকেশনটা কমপ্লিট করছে, আমাদের এখানে আমার কোম্পানিতেই অপরচুনিটি দিয়েছেন আমার ম্যানেজিং ডিরেক্টর, যে যদি কোনো এরকম এডুকেটেড থাকে এটাতে, যেহেতু আমাদের অনেকগুলি কনসার্ন আছে, যারা যদি আমার রাইডার হিসেবে আছে তারা পড়াশোনা করার পরে তারা যদি যোগ্য হয়ে থাকে, তারা এটা থেকে অবশ্যই তাকে ইন্টারভিউতে কল করে, এবং সে যোগ্য হতে সে যদি ইন্টারভিউ পাশ করে থাকে এবং সব কিছু, তাহলে আমাদের কোম্পানিতেই আমাদের অন্যান্য কনসার্নেই তাকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। অলরেডি আমার এরকমও আছে, কিন্তু এটা আমার মানে বলবো না যে নাই, আমার অলরেডি এরকম দুইজন অলরেডি তারা কিন্তু আমাদের রাইডার থেকেই আমার এখানে আমার সাথেই কাজ করছে, এমনও আছে। তার মানে ক্যারিয়ার গ্রোথের সুযোগ আছে। অবশ্যই। কিন্তু একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ আনতে চাই, সেটা হচ্ছে রাইডারদের নিয়ে অনেক ধরনের কমপ্লেইন থাকে, সেটা তাদের ওভারঅল পারফরমেন্স থেকে শুরু করে মানে অ্যাটিটিউড এন্ড এভরিথিং। আপনি যেহেতু ট্রেনিং এর কথা বলছিলেন, ট্রেনিংটা ইম্পর্টেন্ট, তাদেরকে আলাদা করে তাদের গ্রুপিং করার জন্য কি আপনারা সবসময় প্রশিক্ষণ দেন? আমাদের আপনি যেটা বলেছেন, এই
রেস্টুরেন্টের যেরকম কমপ্লেন আসে রাইডারেরও কিন্তু এরকম রিভিউ সেকশন আছে, রেটিং সেকশন আছে। তো প্রত্যেকটা কাস্টমারই এরকম রিভিউ অ্যান্ড রেটিং দেখে। তো এই রিভিউ অ্যান্ড রেটিংটার ডেটা থেকে আমরা প্রত্যেকটা দিন অবজার্ভ করে থাকি, এবং যেই রাইডারগুলির দেখা গিয়েছে রেটিংস কম কিংবা আপনার দেখা গিয়েছে কমপ্লেনের বলতে কমেন্টস দিয়েছেন, রিভিউজ দিয়েছেন, তো ওই রাইডারগুলিকে আমরা রিগ্রুমিংয়ের জন্য আমরা তাদেরকে রিকল করি এবং রিএডুকেটেড করে থাকি। ওকে, এবং তাদেরকেও আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত অবজার্ভ করে থাকি যে এটা কি চেঞ্জিং হচ্ছে কি না। ওকে, একটা বিষয়ে এটা যদিও প্রতিবেশী দেশে সম্প্রতি না বেশ কয়েকদিন ধরেই চর্চাটা শুরু হয়েছে, বাংলাদেশে এটা করা যায় কিনা, আপনারা করতে পারেন কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে যে রাইডাররা বলে যে যখনই খাবারের অর্ডার কখন আসবে তারা তো বলা যায় না, তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, ওয়েট করতে হয়। তো তাদেরকে কোথাও না কোথাও তো বসার জায়গা নেই, তাদেরকে হয় কোনো একটা ফুটপাতে বা কোনো একটা রোড সাইডে তাদের ওয়েট করতে হচ্ছে। তো তাদের জন্য আলাদা কোনো জোন বা রেস্ট জোন বা তাদের বসার কোনো একটা জায়গা আসলে করার সুযোগ আসলে আপনাদের আছে কিনা, যেটা অন্যান্য দেশে আছে? আমরা রিসেন্টলি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা কিছু যেই রেস্টুরেন্টগুলিতে ফ্রিকোয়েন্টলি অর্ডার পড়ে, যেখানে রাইডাররা বসে থাকার জন্য আছে, আমরা ওই রেস্টুরেন্ট মালিকগুলির সাথে কথা বলেছি। কথা বলে ওনাদেরকেই বলেছি যে আপনাদের ওখানে একটা স্পেসিফিক যদি স্পেস বের করে দেওয়া যায় যেখানে রাইডারগুলি এসে ওয়েট করতে পারে, যেহেতু ওটা আপনারই একটা সেলের পার্ট অনুযায়ী তারা কাজ করছে এবং আমাদেরই অংশ হিসেবে কাজ করছে। সো তারাও অনেক রেস্টুরেন্টই আমার সাথে এগ্রি করেছে এবং তারা অলরেডি এই ইনিশিয়েটিভ নিয়েছে। ওকে, আপনারা সেই আমরা এটা নিয়েও কাজ করছি। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওভারঅল ক্যারিয়ার নিয়ে এবার রাইডারদের বাইরে আপনার অন্যান্য কলিগদের প্রসঙ্গে যদি আসি, যেই ওয়ার্কফ্লোটাকে এখন আপনারা আপনাদের কোম্পানিতে কাজ করছেন, এই ওয়ার্কফ্লোটার আসলে টেক এবং ফুড ইন্ডাস্ট্রি দুটোর একটা অ্যামালগামেশন এখানে হচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে আসলে কতটা ক্যারিয়ার গ্রোথের সুযোগ আছে বলে আপনার মনে হয়? কারণ অনেকেই একটু কনফিউজড হয়ে যান টেক বেসড কোম্পানিতে জয়েন করলে, কারণ ভালো কোম্পানির সংখ্যা অ্যাটলিস্ট দেশে খুব বেশি না। তারা আসলে দীর্ঘ সময় পরে ক্যারিয়ার থেকে হারিয়ে যাবেন কিনা সেটি নিয়ে তাদের মনে প্রশ্ন থাকে। তাদের কাছে আপনি কি আমি অবশ্যই বলবো যে না, আপনি টেক কিন্তু শুধু বাংলাদেশেই না, এখন দেশের বাইরেও কিন্তু টেক অনেক দূরে এগিয়ে গেছে। সো আমরা কিন্তু এটাকে ফার্স্টেই বলেছি আমরা এটা গ্রোয়িং মার্কেট। এখন দেখেন আগে যতগুলি কম্পিটিশন মার্কেটে আমাদের যতগুলি কোম্পানি আছে, ডে বাই ডে কিন্তু আমাদের বাংলাদেশের টেকের মার্কেট গ্রো করছে এবং টেকের কোম্পানিও গ্রো করছে। তো দেয়ার ইজ লট অফ অপশনস অ্যান্ড অপরচুনিটি ইন নিয়ার ফিউচার। কিভাবে তারা রেডি হবে সেটার জন্য? সেটার জন্য আপনি ইনিশিয়াল স্টেজেই এখন থেকেই আপনি কাজ করতে পারেন। আমি বলবো না যে আমার রাইডারদের দিয়েই আমি যদি বলি, তারাও কিন্তু এই লাইনেই কাজ করছে, রাইট? তারা আমাদের এই ডেলিভারি থেকে এখান থেকে আছে, সে কিন্তু গুগল ম্যাপ সম্পর্কে একটা ভালো একটা ধারণা, বিশদ ধারণা পেয়ে যাচ্ছে, কারণ পুরোটাই কিন্তু টেক বেজে। সে কিন্তু গুগল আমরা যে অ্যানালিটিক্সগুলি ইউজ করছি, সে কিন্তু ওইটার সাথে ইউজ হয়ে যাচ্ছে। সো এই যে কার্যক্রম, যেই কার্যকারিতা যে একটা ডেলিভারি ম্যানের থেকে শুরু করে, সেও কিন্তু পরবর্তীতে এসেই টেক কোম্পানিতে এসেই জয়েন করছে এবং টেক কোম্পানির কাজটাই করছে। ওকে, সো অপশন নাই এটা না। আমরা যদি মনে করে থাকি আমাদের এখন কোনো কাজেই আসলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর টেকই নিয়ার ফিউচারে টেকই হচ্ছে ভরসা, টেক ছাড়া আসলে এখন যে ফ্রেশরা গ্র্যাজুয়েটরা আসছে বা আপনাদের সাথে কাজ করছে, তাদের কতটা দক্ষ মনে হয় আপনার? তারা কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে? না, অবশ্যই তারা এখন অনেক স্মার্ট। আমরা যেই টেকনোলজি কিংবা যেই সার্ভিসটা নিয়ে তারা এখন প্রযুক্তি নিয়ে কাজ করে, পড়াশোনা করে আমাদের সাথে জয়েন করছে, কাজ করছে, তাদের কাছ থেকেও আমরা অনেক কিছুই শিখি। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব শাহ নেওয়াজ, শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 10 বছর পরে বাংলাদেশের এই ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? আমি তো চাই মানুষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে কল আর অর্ডার প্রেস করে করবে না, ভয়েস দিয়ে বলবে যে আমার স্টার কাবাবের কিংবা আমার কাচ্চির একটা বিরিয়ানি লাগবে, সো অটোমেটিক্যালি অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং অর্ডারটার জন্য রাইডার অ্যাসাইন হয়ে রাইডার খাবার নিয়ে চলে আসবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্রযুক্তিকে আমি অনেক বেশি আগে এগিয়ে নিতে চাই। আমরা তেমনটি আশা করি। আজকে আপনি এবং আমিও চাই বাংলাদেশে এই ড্রোন সার্ভিস দিয়ে আমরা কিংবা রোবোটিক দিয়ে এরকম আমরা আছে সার্ভিস দিব। বিদেশে বিদেশে আছে, এখনো পর্যন্ত ওইভাবে না হলেও, কিন্তু বাংলাদেশেও আমি চাই যে আমরাও ওইরকম রোবোটিক হোক কিংবা ড্রোন সার্ভিস দিয়ে কিংবা এআইএস সার্ভিসের দিয়ে আপনাদেরকে 10 মিনিটসের মধ্যে কিভাবে ডেলিভারি দেওয়া যায়, 15 মিনিটসের মধ্যে ডেলিভারি দেওয়া যায়, সেভাবে কাজ করি। একটা ছোট্ট জিনিস, আমি তো জানি না এটা আপনারা করেন কিনা, অন্য দেশে এরকম উদাহরণ আছে যে খাবারের ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোই একটা কিছু নির্দিষ্ট জোনে ভেন্ডিং মেশিনের মতো রেখে দিয়েছে, তারা ওখান থেকে চাইলে অডিও পিক আপ না দিয়ে তারা হচ্ছে ওখান থেকে খাবার কিনে নিতে পারছে। এমন উদ্যোগ কি আপনারা চাইলে নিতে পারেন না? অবশ্যই নিয়ার ফিউচারে আমরা নিব। আপনি যেটা দেখেছেন আমিও দেখেছি। সো এখন আমাদের বাংলাদেশে যেমন এখন ডেলিভারির পাশাপাশি পিক আপটা অনেক জনপ্রিয় হয়েছে, সো ডেফিনেটলি ওইটাও আসবে এবং ওই অনুযায়ী আমরাও কাজ করে যাব।
আশা করি সামনে ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে। আপনি আপনাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা কিন্তু বাংলাদেশে খাবারের অনেক বিবর্তন দেখেছি। এই বিবর্তন যখন খাবারের মানুষের রসনা বিলাস চেঞ্জ হয়, ফুড টেস্ট চেঞ্জ হয়, ফুড বার চেঞ্জ হয়, কিন্তু তার সাথে সাথে এখন কিন্তু ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে যেটি দেখাচ্ছে সেটা হচ্ছে খাবার বাড়িতে আনার বা নিজের হাতে পৌঁছানোর ধরনটাও কিন্তু চেঞ্জ হয়েছে। সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু পুরো বিশ্বে একদম শুরুতে যেটি বলছিলাম যে এটি যদি পুরো বিশ্বে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে থাকে, বাংলাদেশে যদি তার ছিটে ফেটাও কিছুটা কাজে লাগানো যায় এবং সেই ইন্ডাস্ট্রিটাকে যদি গ্রো করতে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য এটা ডেফিনেটলি একটা বড় সম্ভাবনা তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে যে খাবারের জন্য যারা কিছুটা অল্প সময়ের জন্য বাড়ির বাইরে বের হচ্ছেন, তাদের হয়তো সেই ঝক্কি থেকে কিছুটা নিষ্কৃতি মিলবে। তারা হয়তো কিছুটা বাড়িতে বসে বা নিজের অফিসে বসে বা যে যেখানে আছেন সেখান থেকে বসে খাবারটা অর্ডার করতে পারবেন। কিন্তু সেজন্য এই পুরো সেক্টরটাতে এক ধরনের নজরদারি যেমন দরকার, সেখানে একটু সাপোর্টও দরকার। আশা করি যারা নীতি নির্ধারক তারা সেটি নেবেন, তাহলে সেটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।